আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোর্শেদ নোমান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চিফ রিপোর্টার। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আসলে গত কয়েকটা ওয়েবিনার আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আপনারা সবাই জানেন আসলে আমরা এই জায়গায় ভলান্টিয়ারিজম নিয়েই আমরা আলোচনা করছি। এর ক্ষেত্রে বাংলাদেশের মানুষ এমনিতে অতিথিপরায়ণ, এমনিতেই অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার একটা বিষয় সব সময় থাকে। তো সেটা একটা কাঠামোর মধ্য দিয়ে যে দীর্ঘদিন ধরে আমাদের যে দুর্যোগ মোকাবেলা, দুর্যোগ প্রতিরোধে আমাদের যে কার্যক্রম, সরকারের কার্যক্রম, এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলা, এর মধ্যে ভলান্টিয়ারদের ভূমিকা সবচেয়ে একটা বড় ভূমিকা পালন করে। তো আলটিমেটলি এই ভলান্টিয়ারিজমকে একটা কাঠামোর মধ্যে আলোচনার বিষয়গুলো নিয়ে গত কয়েকটা ওয়েবিনারে আমরা আলোচনা করছি। তো আজকের এই আলোচনাটা আমরা যেভাবে যে পরিকল্পনা নিয়ে, যেটা হচ্ছে ইউজ অফ টেকনোলজি ফর দ্য কোঅর্ডিনেটেড রেসপন্স অফ আরবান ভলান্টিয়ার্স। আজকের ওয়েবিনারটা আয়োজন করা হয়েছে ঢাকা আর্থকোয়েক অ্যান্ড ইমার্জেন্সি প্রিপেয়ারনেস এনহ্যান্সিং রেজিলিয়েন্স ডিপার প্রজেক্টের আওতায় ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় বিজনেস স্ট্যান্ডার্ড ওয়েবিনারটার আলোচনা করেছে। তো আজকের বিষয়টা নিয়ে যে প্রযুক্তির ব্যবহার কিভাবে আমরা আরবান ভলান্টিয়ার যারা আছে তাদের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি, প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের এই মোকাবেলার সক্ষমতা, আমাদের মোকাবেলার ঝুঁকি কমানোর ক্ষেত্রে যে কাজে লাগাতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা। তাদের অভিজ্ঞতা, তাদের মতামত এই বিষয়টাতে তুলে ধরবেন। তো আমি শুরুতেই বিষয়টা আলোচনার জন্য কৌস্তুভ ভাইকে এই বিষয়টা নিয়ে, যে আজকের আলোচনার যে ইয়েটা আছে, থিমটা আছে, আলোচকদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া বিষয়গুলো নিয়ে কৌস্তুভ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। Thanks a lot for kickstarting the discussion. On behalf of Deeper Consortium as well as British Red Cross, I would like to welcome everyone. Here we have speakers of the day. Let me share the screen. We have Mohammad Jahangir Alam. He is the Assistant Director of DRM Department with Bangladesh Red Crescent Society. He will welcome all the speakers and participants from Bangladesh Red Crescent. Followed by me, I will be giving an introduction to this webinar. Will take you in the context. And once we are there, we have two urban volunteers, Mr. Jane Alam Jahid and Mr. Abdullah bin Khalil. They will be actually taking us through their experience and again let us understand what are the challenges that they faced while they responded to the situation. Then we will have another session, that is We Fight the Fire. That will be facilitated by Mr. Mohammad Abdul Momen. He is Assistant Director Trainings with the Fire Service and Civil Defense. Thereafter, we will have a session, I Can Help You. So we have with us Mr. Wahid Aziz Chaudhry, who is CEO, CAS Software Limited. And at the end, we will have Mr. Bipla Barua, who will speak about Alarm app. He is our program officer for Deeper project, and he will speak on behalf of British Red Cross. As we move towards the last session, we have Mr. Jalil Lone. He is the Deeper Consortium coordinator. He will facilitate the question answer session, as well as he will help us draw conclusions from this webinar. So I will request Mr. Mohammad Jahangir Alam to welcome for his welcome speech on behalf of BDRCs. Thank you. Thank you, Kostub Bhai. ঢাকা আর্থকুয়েক অ্যান্ড ইমার্জেন্সি প্রিপেয়ারনেস ডিপার প্রজেক্টের আওতায় আজকের ওয়েবিনারে অংশগ্রহণ করছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সম্মানিত সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মোমেন, জার্মান রেড ক্রসের সম্মানিত প্রজেক্ট ডেলিগেট মিস্টার জলিল লোন। উপস্থিত আরও অংশগ্রহণ করছেন ব্রিটিশ রেড ক্রসের সম্মানিত প্রোগ্রাম অফিসার, প্রোগ্রাম ডেলিগেট মিস্টার কৌস্তুভ কুকদে। এছাড়া এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন দুজন ভলেন্টিয়ার, নগর স্বেচ্ছাসেবক, ব্রিটিশ রেড ক্রসের প্রোগ্রাম অফিসার মিস্টার বিপ্লব বড়ুয়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ার
সফটওয়্যার এক্সপার্ট মিস্টার ওয়াহিদ আজিজ চৌধুরী এবং জার্মান রেড ক্রস সহ বিভিন্ন সংস্থার সম্মানিত প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবক ভাই বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকল অবগত আছেন যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের একটি সহযোগী সংস্থা হিসাবে যে কোনো দুর্যোগে সাড়া প্রদান করে থাকে। শুধু দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সাড়া প্রদান ছাড়াও দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের মাধ্যমে 2017 সাল থেকে ডিপ এবং 2019 সাল থেকে ডিপার প্রজেক্ট বাস্তবায়ন করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 14টি ওয়ার্ডে ভূমিকম্প এবং জরুরি প্রস্তুতিমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এই কার্যক্রমের সাথে যে সকল পার্টনাররা সরাসরি সম্পৃক্ত তারা হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জার্মান রেড ক্রস, খ্রিস্টান এইড, এসিএফ। এছাড়া ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি এই প্রজেক্টের টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে আসছে। ডিপার প্রকল্পের আওতাধীন আজ 4র্থ ওয়েবিনারের কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। এছাড়া আরো 2টি ওয়েবিনার আগামীতে এই সরাসরি সম্প্রচার করা হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের ওয়েবিনারের বিষয়বস্তু হলো ইউজ অফ টেকনোলজি ফর দ্য কোঅর্ডিনেটেড রেসপন্স অফ আরবান ভলেন্টিয়ার্স, যা আরবান রেসপন্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি মনে করি, আমরা দেখেছি বিগত কয়েক বছরে ঢাকা শহরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড এবং ভবন ধসের দুর্ঘটনা আমরা প্রত্যক্ষভাবে অবলোকন করেছি। যেমন রানা প্লাজা ধস এবং নিমতলী এবং চকবাজারে চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের কথা আমাদের সকলেরই জানা। এসব ক্ষেত্রে উদ্ধার কার্যক্রমে সরু রাস্তা, যানজট এবং অনেক ক্ষেত্রে সমন্বয়ের অভাব প্রতিফলিত হয়েছে। আমরা জানি ফায়ার সার্ভিস, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে কোনো নগর দুর্যোগেই উদ্ধার কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফায়ার সার্ভিসের পাশাপাশি নগর স্বেচ্ছাসেবকরাও দুর্যোগে সাড়া প্রদান করে আসছে। এক্ষেত্রে গোল্ডেন আওয়ার হিসাবে নগর স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনবহুল ঢাকার রাস্তাঘাট অত্যন্ত সরু এবং যানজট থাকায় অনেক ক্ষেত্রে ফায়ার সার্ভিস সঠিক সময়ে দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছানো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। বর্তমান ডিজিটাল যুগে ফায়ার সার্ভিসকে যদি দুর্ঘটনার সংবাদ তৎক্ষণাৎ পৌঁছানো যায় এবং কোন রাস্তা যানজট মুক্ত আছে এবং কোথায় পানির উৎস আছে, কোথায় খোলা মাঠ আছে, সেটা সঠিকভাবে অবগত করা যায়, তবে ফায়ার সার্ভিস সঠিক সময়ে দুর্ঘটনার কবল স্থানে পৌঁছাতে পারবে এবং জানমালের ক্ষতি অনেক কমে যাবে। এজন্য ঢাকা আর্থকুয়েক অ্যান্ড ইমার্জেন্সি প্রিপারেডনেস ইনহেন্সিং রেজিলিয়েন্স ডিপার প্রকল্পের মাধ্যমে 14টি ওয়ার্ডে 2800 আরবান ভলেন্টিয়ারকে প্রশিক্ষিত করা হয়েছে এবং 2টো অ্যাপস তৈরি করা হচ্ছে, একটা অ্যালার্ম অ্যাপস এবং আরেকটা খ্রিস্টান এইডের মাধ্যমে সেটা হলো প্রিপার অ্যাপস, যা সংশ্লিষ্ট ওয়ার্ডের আরবান ভলেন্টিয়াররা ব্যবহার করে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে তথ্য জানাতে পারবে। এর ফলে ফায়ার সার্ভিস সঠিক সময়ে দুর্ঘটনার কবলস্থানে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করতে পারবে। উপরোক্ত গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকার স্ট্যান্ডিং অর্ডার অফ ডিজাস্টার এসওডিতে নগর স্বেচ্ছাসেবকদেরকে অন্তর্ভুক্ত করেছে। আমি আশা করি আজ যারা এই ওয়েবিনারে অংশ নিয়েছেন তারা তাদের অভিজ্ঞতা জানাবেন এবং কিভাবে নগর স্বেচ্ছাসেবকরা আরো আধুনিকভাবে দুর্যোগে সাড়া প্রদান করতে পারে সে সকল বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। আজ আর বেশি কিছু বলবো না, আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। Let's talk about the Dhaka context. Now, we have witnessed several fire and building collapse incidences in our Dhaka. Rana Plaza incident is very fresh in our mind, and we quote in all our meetings and workshops these incidents. Every summer, we witness several fire incidences in our town. Fire station do respond promptly to these incidences. However, there are several challenges for them as well. To reach out to the site of incidents is not an easy task.
getting right information about the incidents, getting right tools and resources for response, and finding way through the traffic are some of those challenges that we see. Assume, depending on the distance and available access to the site of incidents, fire tenders could reach the site of incidents in 30 minutes. But those 30 minutes which are gone, those were crucial at the site of incidents, which are lost already. Can we overcome the challenge? Can we minimize or manage the incidents before fire service personnel reach the site of incidents? There are many such questions which need to be answered. Government of Bangladesh, considering these challenges, have included the concept of urban volunteers in disaster management SODs. The urban volunteers are the community volunteers who are trained by FSCD and can respond to such incidences until the FSCD personnel reaches the site. This can minimize human and material loss to the greater extent if urban volunteers respond in a coordinated manner. Till date, in our city, few thousand urban volunteers are trained by FSCD. The challenge remains how to mobilize these volunteers for coordinated response, how to ensure the coordination between FSCD and the urban volunteers. The topic of today's debate is, can the technology be used to address the need of coordinated response of urban volunteers in coordination with FSCD? So we have few speakers with us, and let's start the debate. The first topic, that is, hello, I am urban volunteer. We have two urban volunteers with us. Let's try to understand the gaps in deployment of volunteers from them. So first, I would request Mr. Jane Alam Jahid to present the experience that he gained from one of the response that he participated in. Mr. Jane Alam Jahid, over to you. আমি জানি আলম চাই ৩০ নং ওয়ার্ডের আরবান ভলেন্টিয়ার। আমি 2018 সালের আগস্ট মাসে আরবান ভলেন্টিয়ার ট্রেনিং করি। এর পর আমি বেশ কিছু ফায়ার ইনসিডেন্টে রেসপন্স করি, যার মধ্যে অন্যতম কিছু ফায়ার ইনসিডেন্ট হলো মিরপুর সরদ্দি হাসপাতালের অগ্নিকাণ্ড, বনানী এফআই টাওয়ারের অগ্নিকাণ্ড, সুরিয়াতের অগ্নিকাণ্ড। এছাড়াও ছিল আপনার বুড়িগঙ্গার লঞ্চডুবি এবং পদ্মাতুলির ভবন। এছাড়াও আমার এলাকারই আশেপাশে কিছু ছোটখাটো অগ্নিকাণ্ড ছিল, যেগুলোতে আমি রেসপন্স করতে পারি। তো আমার সর্বপ্রথম আমি যে অগ্নিকাণ্ড রেসপন্স করি সেটি হলো কলিবাজার গোলবাজার এলাকাতে এই অগ্নিকাণ্ড একটি কাগজের কারখানা। তো সেখানে যাওয়ার পর আমি এবং আমার আরবান ভলেন্টিয়ার বন্ধুরা, ফায়ার সার্ভিসের যে কর্মীরা ছিল, সেখানে যে ইনচার্জ ছিল, তার নেতৃত্বে আমরা ফায়ার সার্ভিস কর্মীদেরকে সহযোগিতা করি এবং অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তো আমি যতগুলি ফায়ার ইনসিডেন্টে রেসপন্স করি, তার সবচেয়ে বেশি মর্মান্তিক ছিল আমার জন্য সুরিয়াতের অগ্নিকাণ্ড। সুরিয়াতের অগ্নিকাণ্ডের খবরটি আমি 20 ফেব্রুয়ারি 2019 সালের রাতের দিকে আমার বাবার কাছ থেকে প্রথম পাই। তারপরে আমি সেখানে যাওয়ার পর যে দেখি খুবই একটি বিশৃঙ্খলা পরিস্থিতি ছিল। সেখানে উৎসুক জনতার এতটাই ভিড় ছিল যে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের কাজ করতে পারতেছিল না। এমনকি আমরা যারা আরবান ভলেন্টিয়ার ছিলাম, আমরাও উৎসুক জনতার ভিড়কে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম ছিলাম। তো সেই অগ্নিকাণ্ডে আমরা সারা রাতই কাজ করি। ফায়ার সার্ভিসের কর্মীরা যেভাবে আমাদেরকে বলে, আমরা সেভাবেই তাদেরকে সহযোগিতা করি, করে আমরা সেই অগ্নিকাণ্ডটিও সারা রাত চেষ্টা করে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক হলো সেই অগ্নিকাণ্ডে অনেক ব্যক্তির, অনেক মানুষের মৃত্যুবরণ করে। এই সকল যে দুর্যোগ অগ্নিকাণ্ড, এগুলির নিউজ সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যম থেকে পেয়ে থাকি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব। এছাড়াও আমাদের কিছু মেসেঞ্জার গ্রুপ রয়েছে, যেখানে আমরা এই আরবান ভলেন্টিয়ারদের গ্রুপ আছে, সেখান থেকে আমরা এই অগ্নিকাণ্ড দুর্যোগের পেয়ে থাকি। এমন যদি কোনো টেকনোলজি অথবা অ্যাপ ব্যবহার করা যেত, যার ফলে ফায়ার সার্ভিস
যে কোনো দুর্যোগের নিউজ পাওয়ার সাথে সাথে প্রত্যেকটি আরবান ভলেন্টিয়ারের মোবাইলে তাদের নাম্বারে একটি মেসেজ চলে যাবে, একটি অডিও ক্লিপ চলে যাবে যে অমুক জায়গাতে একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি সারা প্রদান করতে সক্ষম হলে সারা প্রদান করুন। তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই এবং সঠিক জায়গাটি চিনে সেখানে খোঁজ করতে পারি। এক্ষেত্রে আমার মনে হয় যদি এমন কোনো টেকনোলজি ব্যবহার করা যায় তাহলে আমরা আহ, অল্প সময়ের মধ্যেই সাড়া প্রদান করতে সক্ষম হব এবং দুর্যোগ ঝুঁকি অনেকটাই হ্রাস করতে পারব। আর আরেকটি বিষয় বলে রাখতে চাই, ফায়ার সার্ভিস, আরবান ভলেন্টিয়ার এবং ফায়ার কর্মীদের মধ্যে যে সম্পর্কটা, এটা যদি আরো কি বলবো দীর্ঘায়িত করা যায়, মানে যদি অ্যাপের মাধ্যমে আমাদের একটি সম্পর্কে একটা চেইন তৈরি করা যায়, দেওয়া যায় যে কোন স্টেশনে কর্মীরা কোথায় কোন যুগটায় কাজ করলো, কোন ভলেন্টিয়াররা কোথায় কাজ করলো, এই সকল তথ্যগুলি যদি সেখান থেকে আমরা পেতাম বা সেখান থেকে আমরা আমাদের অভিজ্ঞতা বা মতামত শেয়ার করতে পারতাম, তাহলে হয়তো আমাদের আরো আহ কাজ করতে ইজি হতো, আমরা আরো স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারতাম। ধন্যবাদ সকলকে। আশা করি ভবিষ্যতে এই ধরনের টেকনোলজি গুলো বের হবে, আমরা আরো স্বাচ্ছন্দ্যভাবে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় কাজ করতে পারবো। Thanks for explaining us and letting us know your experience of responding to emergencies in urban context. May I request now Mr. Abdullah bin Khalil to let us know his experience of responding in urban context to the emergencies. আমি আব্দুল্লাহ বিন খুলিসিয়াম, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জাতীয় সদর দপ্তর সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশনের আওতায় 31 নং ওয়ার্ডের একজন নগর স্বেচ্ছাসেবক। আমার পার্শ্ববর্তী এলাকার যে বন্ধু রয়েছে জানেলান জাহিদ, সে অনেক কিছুই বলে গেল এর আগে। আমি মূলত যেটি বলতে চাচ্ছি, 2018 সালের 3 দিনের বেসিক কোর্স এবং 2019 সালে 2 দিনের রিফ্রেশার কোর্স সম্পন্ন করে আমি এই নগর স্বেচ্ছাসেবকতার পরিপূর্ণতা লাভ করে থাকি। পরবর্তীতে বিভিন্ন দুর্যোগে আমার সাড়া প্রদান করার সুযোগ হয়ে থাকে, যেমন ভূমিকম্প, ভবন ধস, তারপরে অগ্নিকাণ্ড, লঞ্চ দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা ইত্যাদিতে। মূলত তার মধ্যে কিছু অন্যতম দুর্ঘটনাগুলো হলো যেমন মালিবাগ খিলগাঁও রেলগেট যে সড়ক দুর্ঘটনাটি রয়েছে, তারপরে সদরঘাট লঞ্চ ডুবি দুর্ঘটনা, বনানী এফআর টাওয়ার দুর্ঘটনা, চকবাজার চুরিহাটা দুর্ঘটনা, শহীদ সৌদি কলেজ হাসপাতাল যে অগ্নিকাণ্ড ঘটেছে ইত্যাদিতে সাড়া প্রদান করে থাকি আমি মূলত। তার মধ্যে আমি মূলত যে সমস্যাটা প্রবলেম করি, আমরা এই সকল তথ্যগুলো আমরা পেয়ে থাকি হলো আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে কিংবা আমাদের যে দুর্যোগ সহায়ক যে গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপে তারা নিউজ দিয়ে থাকে এই দুর্ঘটনা যখন ঘটে যায়। তারপর সেখান থেকে আমরা তথ্য পাওয়ার পর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের যে কন্ট্রোল রুম নাম্বার রয়েছে ঢাকা শহরে 029555555, এই নম্বরে কল করে আমরা তাদের কাছ থেকে আমরা সেই বিষয়গুলো নিশ্চিত হয়ে থাকি এবং পরবর্তীতে আমরা সেই দুর্ঘটনা স্থানে পৌঁছাই এবং আমাদের যতটুকু সম্ভব মানুষের সেবায় কাজ করা সম্ভব সেই অনুযায়ী আমরা সাড়া প্রদান করে থাকি তাদের পাশে দাঁড়িয়ে। মূলত এই একটা জায়গাতে সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে এই তথ্যটা পাওয়া, এই তথ্য পাওয়ার পরবর্তীতে এই সঠিক সুব্যবস্থা না থাকায় আমাদের সেই জায়গাগুলোতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় এবং পরবর্তীতে আমরা ঠিক মতো সেই দুর্যোগগুলোতে সাড়া প্রদান করে থাকতে পারি না আসলে। সর্বোপরি আমি মনে করি যে আমাদের যদি এমন কোন টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করা হয়, আমরা যারা নগর স্বেচ্ছাসেবক রয়েছি তারা সেই দুর্যোগ মোকাবেলার যে সকল তথ্য রয়েছে বা সেই দুর্ঘটনাটা যখন ঘটে যায়, এই ঘটার সাথে সাথে তথ্যগুলো যদি আমরা সেই জায়গাতে আমরা সাথে সাথে পেয়ে যাই এবং পরবর্তীতে আমরা সেই অনুযায়ী যদি আমরা সাড়া প্রদান করতে পারি সঠিক সময়ে, তাহলে আমাদের যে নগর স্বেচ্ছাসেবক আমরা রয়েছি এবং আমাদের যে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছে, আমাদের যে অন্যান্য সহায়ক যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ সম্পর্ক বা আমাদের যে এই সঠিকভাবে যে এই দুর্যোগগুলোতে সেবা প্রদান করার যে বিষয়টি সেটাকে আরো বেগবান করবে, এটাই আমার প্রত্যাশা। এই বলে আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ। Thank you, Mr. Khalil, and thanks, Mr. Jahid, for setting the tone of this discussion. I think you have really helped us understand
how did you respond to the situation? What are the actions that you have taken? And to some extent, what are the challenges that you might have faced? Let's hear from Mr. Mohammad Abul Momen, who is Assistant Director Trainings with FSCD. He's the well-known person amongst all the urban volunteers, as he has been organizing trainings for them. And let's understand from FSCD point of view that how do they think how the use of technology can be done to ensure the coordinated response of urban volunteers. Over to you, Mr. Momen. দুইজন ভলেন্টিয়ারের অভিজ্ঞতা আমরা শুনলাম, তার মধ্যে একজন জানে আলম, উনি বললেন যে হলো উনি বিভিন্ন ফায়ার ফাইটিং, তারপরে স্পেশালি হলো নৌ দুর্ঘটনা, বিভিন্ন দুর্ঘটনায় উনি অংশগ্রহণ করেন। বাট আমাদের যে ভলেন্টিয়ার যেভাবে প্ল্যান ছিল সেটা হলো যে যার যে ওয়ার্ড সেই ওয়ার্ডে তারা কাজ করবে। অ্যাকচুয়ালি এই জন্যই এই যে ৬২,০০০ তৈরি হলো, ৬২,০০০ যে তৈরি হলো, এটা হলো যে প্রত্যেকটা ওয়ার্ডে ২০০ জন করে। তার মানে সেই ওয়ার্ডে যদি কোনো দুর্যোগ হয়, আগুন লাগে, উদ্ধারের কাজ হয়, বা যদি এরকম হয় যে নৌডুবি হয়, তার জন্য সে রেসপন্সিবল। বাট সে যদি অন্য কোনো ওয়ার্ডে গিয়ে সাহায্য করে, এটা কোনো বাধা নাই। বাট সেই ক্ষেত্রে সে বলেছিল যে কারা কারা কাজ করে লিস্ট রাখার জন্য। তো এটা খুবই মানে পসিবল না, বাট যারা বেশি কাজ করবে তারা এমনি হাইলাইটেড হবে এবং সে এনলিস্টেড হয়ে যাবে, পরবর্তীতে নির্ভরশীলতা পাবে। একদিক দিয়ে যেমন ফায়ার সার্ভিসের কর্মীরাও তাকে ডাকবে, আবার তারাও যখন ঘন ঘন আমাদের এখানে আসবে বা আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করবে, তখন তারা পরিচিত হবে এবং কাজ করবে। বাট কোনো ওয়ার্ডে যদি আগুন লাগে, সেখান থেকে সংবাদ প্রেরণটা হলো প্রথম কাজ। একজন ভলেন্টিয়ার প্রথমে ফায়ার সার্ভিসকে খবর দিবে, এবং ফায়ার সার্ভিস যাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু গোল্ডেন আওয়ার অনেকে বলেছেন, সেই গোল্ডেন আওয়ারে মানে যদি ফায়ারের ইনিশিয়েশনের সময় যদি তারা হেল্প করে, সেটা বিরাট কাজ হবে। ফায়ার ফাইটের চাইতে আমরা যাওয়ার চাইতে তার কাজ হয়ে যাবে এবং আগুন কমে যাবে। এখন আমরা যদি বলি ভলেন্টিয়ার সবগুলো ফায়ারে যাবে, আমার দক্ষিণ সিটি কর্পোরেশনের ভলেন্টিয়ার, উত্তর সিটি কর্পোরেশনের বড় দুর্ঘটনা হলে যদি ফায়ার সার্ভিস চায় তখন সে যাইতে পারে। বাট এখন যদি সবাই এরকম যায়, তাহলে কিন্তু আরেকটা বড় ম্যানেজমেন্টের দরকার হবে। এই জন্য হলো যে যাওয়া নিষেধ নাই, যদি কেউ আগ্রহ করে যায় তাহলে সে তার জন্য বিভিন্ন ধরনের আগুনের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দরকার। যেমন কেমিক্যাল আগুনে একজন ভলেন্টিয়ার গেল, সে কিছু জানে না কোন কেমিক্যাল কি হয় যায়, ঝাঁপায় পড়লো, তার মানে তার জীবনটা হারালো। এই প্রসঙ্গে আমি রানা প্লাজার ঘটনা বলতে পারি। রানা প্লাজার কায়কোবাদের নাম আপনারা সবাই শুনছেন। কায়কোবাদ সাহেব একজন অনির্ধারিত ভলেন্টিয়ার, মানে এমনি নিজের ইচ্ছে করে, সে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন, সে ইচ্ছে করে আসে আমাদের সাথে কাজ করতে চাচ্ছিলেন। আমরা কয়েকবার নিষেধ করেছি, বাট সে নিজেকে বেশি জানে মনে করে বা অন্য কোনো বা মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেও রিস্ক নিতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু নিষেধ করেছি, কারণ নিচে যারা চাপা পড়েছিল সেখানে আমরা কিন্তু অক্সিজেন দিয়ে রাখছিলাম যাতে তার শ্বাস প্রশ্বাসের কষ্ট না হয়। অনেক সময় চাপা পড়া রোগ যদি কোনো ট্যাপে থাকে বা স্মোক থাকে বা গর্তের মধ্যে থাকলে কার্বন ডাই অক্সাইড জেনারেট করতে পারে। এই জন্য ওই কারণে আমরা কিছু অক্সিজেন ওই গর্তগুলোর মধ্যে দিয়ে রাখছিলাম যাতে শ্বাস প্রশ্বাসে যারা ট্যাপড হয়ে আছে তাদের শ্বাস প্রশ্বাসের সুবিধা হয়। তো এই জন্য কিন্তু সে এই জিনিসটা জানে না, বা জেনেও আমাদেরকে তোয়াক্কা না করে গ্রাইন্ডিং মেশিন চালু করে দিছে রড কাটার জন্য। তো গ্রাইন্ডিং মেশিন চালু করাতে হলো কি, অক্সিজেন তো আগুন জ্বলতে সাহায্য করে, তখন ওই অক্সিজেন ধাম করে আগুন জ্বলতে সাহায্য করে যে স্ফুলিঙ্গ থেকে গোটা এলাকা ভিতরে যত ছিদ্র ছিল আগুন দিয়ে ভরে গেছে, এবং সে নিজেও মারা গেছে, আপনারা জানেন। তো এই জন্য হলো সব ধরনের, আমাদের তো আপনারা জানেন যে সব রকমের প্রফেশনালরাই ভলেন্টিয়ার হচ্ছে, যারা যে প্রফেশনে লাগে। যেমন যদি কেউ ডক্টর হয়, সে কিন্তু ফার্স্ট এড দিতে পারে, বা ছোট মোটো চিকিৎসা অন সাইট চিকিৎসা দিতে পারে। আর যদি ইঞ্জিনিয়ার হয়, সে কিন্তু এই কাটাকাটি করা এই করা সেটাতে হেল্প করতে পারে। বাট যার জ্ঞান নাই,
আমি তাদেরকে নিরুৎসাহিত করি, যদি জ্ঞান না থাকে অযথা বা আগুনের মুড না জেনে না শুনে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া যাবে না। তো আর হলো এই আগ্রহটাকে আমরা স্বাগত জানাই, যাদের ইচ্ছা কি হয় যে আমরা যে কোনো দুর্যোগে যাব আমরা স্বাগত জানাই, বাট তার আগে তাকে এক্সপার্ট হতে হবে, মিনিমাম যে জ্ঞানটুকু দরকার সেটা জানা উচিত, সেটা সেই জ্ঞান নিয়ে তারপর কাজ করা উচিত। আগুন সম্পর্কে ধারণা, বা যখন তেলের আগুন ফর্ম দিতে হয় সে যে পানি দিল বা সে অন্য কিছু করলো, এই যে একটা 3 দিনের প্রশিক্ষণে মাত্র 2 ঘন্টা আগুনের ট্রেনিং দেওয়া হয়, তার মানে এই না যে সে এক্সপার্ট, সে কাজ করতে পারবে, সে আমাদেরকে সাহায্য করতে পারে। যে আমরা গেলাম যে এক জায়গায় এই যে উৎসুক জনতাকে প্রোটেকশন করা বা ইনিশিয়েশনের জন্য, যে আমি যেটা বলছিলাম যে তার ওয়ার্ডে সে কাজ করবে, মানে ফ্রম দ্য বিগিনিং সে কাজ করবে, কিন্তু অন্য জায়গায় যে আগুন বড় হয়ে গেছে সেখানে যে সে কাজ করা আমরা নিরুৎসাহিত করি। তো এই ছিল জানে আলমের কথার থেকে আমি বললাম। আর আমাদের আজকের যে বিষয়টা যেটা হলো ভলেন্টিয়াররা যদি সংবাদ প্রেরণের ক্ষেত্রে, যেটা আমাদের খুস্তুব ব্রাদার বলেছেন যে সংবাদ প্রেরণটা হলো ইম্পর্টেন্ট, বিকজ টু মেনটেন দ্য গোল্ডেন আওয়ার we should customize the way. That is why we need this type of apps. This is very important, because এটা যদি আমরা করতে পারি ফুললি করতে হবে। যেমন মনে করেন যে সংবাদ প্রেরণ করেছেন, যার কাছ থেকে সংবাদ আসছে সে একজন ভলেন্টিয়ার হতে পারে। তো সে যদি সংবাদ দেয়, আর ফায়ার সার্ভিস যে গাড়ি যে স্টার্ট করলো, গাড়ি গেল, গাড়িতেও কিন্তু একটা ডিভাইস থাকতে হবে যে কোন রাস্তাটা জ্যাম আছে, এখন অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। যদি জ্যাম থাকে, যে রাস্তা মেইন রোড, যে রাস্তা শর্ট হয় সেই রাস্তায় যদি জ্যাম থাকে, আর আমার অ্যাপসটা যদি আমাকে ইন্ডিকেট করে যে দেয়ার আর এনাদার স্কোপ টু গো ইজিলি, তখন কিন্তু সে মোডটা চেঞ্জ করে অন্য দিক দিয়ে গিয়ে দ্রুত অগ্নিকাণ্ড স্থলে যেতে পারে। তো আমি এই ধরনের অ্যাপসকে আমি স্বাগত জানাই, ভালো, বাট এটি কিন্তু ফুললি হওয়া উচিত। কোনো পার্শিয়ালি করে হাফ ডান করা অবস্থা এরকম থাকলে সেটা আসলে সুফল বয়ে আনবে না। আর হলো আমাদের ভলেন্টিয়ারদের জন্য, যেমন আমরা এই অ্যাপসটা যেটা আমরা এই আমাদের যে ডিপার প্রজেক্টের যে অ্যাপসের কথা বলা হচ্ছে, এই অ্যাপসটা এই জন্যই ভালো যে ভলেন্টিয়ারদের সাথে ওই এলাকার যদি ভলেন্টিয়ার যারা আছে তাদেরকেও যদি নোটিশ করা যায় যে আগুন লাগার ঘটনা, তাহলেও এটা একটা সুফল বয়ে আসবে, যে তারা অন্তত 1 পা 2 পা করে ঘটনাস্থলে আসতে পারবে এবং অগ্নি বা দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে পারবে। তো এই জন্য আমি এটাকে স্বাগত জানাই। আর বিশেষ করে আমাদের যে ভলেন্টিয়ার যারা হচ্ছে, আমাদের সাইড বাই সাইড এদেরকে উজ্জীবিত রাখার জন্য নতুন কোনো প্রজেক্ট ধরার জন্য আমি জলিল ভাই আছেন তাকে আমি রিকোয়েস্ট করি, এটা একটা ভালো ফোরাম, যে তাদেরকে কিভাবে আমরা সাস্টেইন করতে পারি বা তাদেরকে কোনো প্রোগ্রাম দিয়ে বা কোনো কর্মসূচি দিয়ে আমরা তাদের যেন উজ্জীবিত রাখতে পারি, এই বিষয়ে একটু চিন্তা করবেন। আর এই আমার বক্তব্য। বিশেষ করে এই আজকে যে অ্যাপসের কথা বলা হচ্ছে, অ্যাপ সম্পর্কে আমার ধারণা খুবই পজিটিভ, বাট আমার একটা রিকোয়েস্ট, এটাকে পরিপূর্ণ রূপ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারে। Thank you, Momin bhai. I think for questions we will get back to you, but you rightly highlighted the importance of training, and then importance of having something, some solutions which are complete and not half done. So note that point has been noted. So we will get back to you for during the question answer session towards end. Before that, we have a couple of sessions to finish. So thanks again for this. Let me move on to the next session. That is, I can help you. So there are many questions that pops up now in our mind. Can the technology help us bridge the gap in deployment of urban volunteers? Has such intervention been
done in elsewhere with the technology. What are the limitations and opportunities with technology when we use it in, especially for the deployment of urban volunteers. So for that, we have Mr. Wahid Aziz Chaudhary. He is the CEO of Kaz Software Limited. May I request him to help us address these questions? Over to you, Mr. Wahid. Thank you. Wahid Chaudhary, আমি কাজ সফটওয়্যার সিইও। আমরা গত 17 বছর যাবত বাংলাদেশে সফটওয়্যার স্পেসে কাজ করছি। সো আমি একটা সংক্ষিপ্ত সার্ভে দেই about the technology, এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই I can answer those questions. সো আপনারা জানেন যে টেকনোলজি সাইড থেকে সফটওয়্যার এবং মোবাইল দুটারই ব্যাপ্তি অনেক বেড়ে গেছে, হ্যাঁ, এবং সেটার কারণে আসলে অনেক ক্ষেত্রেই এইসব দুর্যোগ, ডিজাস্টার মিটিগেশন, ডিজাস্টার রেসপন্স, এগুলোর ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার শুরু হয়ে গেছে এবং আরো অনেক সম্ভাবনা আছে। তো আমি কিছু রিসেন্ট ডেভেলপমেন্ট টেকনোলজির ক্ষেত্রে ইনোভেশন যেগুলো আমাদের হেল্প করছে সেগুলোর নাম বলি, এবং তারপর থেকে আমি কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সো প্রথমটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। এটা মোস্ট কমন। আমরা ফেসবুক জানি, আমরা লিঙ্কডইন জানি, আমরা হোয়াটসঅ্যাপ বা স্কাইপ, এগুলো আসলে সোশ্যাল নেটওয়ার্ক। আমাদের একটা গ্রুপ অফ মানুষের সাথে কানেকশন, যেটা সফটওয়্যারটা জানে এবং আমাদের অ্যাপ দিয়ে অলরেডি তাদেরকে আমরা আইডেন্টিফাই করে ফেলছি। তো এই সোশ্যাল নেটওয়ার্কটাকে আমরা ইউটিলাইজ করে অনেক ক্ষেত্রেই এই আপনারা যে স্পেসটার কথা বলছেন দুর্যোগ মোকাবেলা, সেটার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায়। এটা একটা ভালো এরিয়া। এটাতে প্রথম আমি একটা এক্সাম্পল দেই। 2015 সালে নেপালে একটা বড় ভূমিকম্প হয়েছিল, মনে হয় এপ্রিল মাসের দিকে, এবং তখন টেকনোলজিটা রেডি ছিল দেখে প্রথমবারের মতন ফেসবুক একটা টেকনোলজি ব্যবহার করেছিল যেটাকে সেফটি চেক বলে, মনে হয়। আমি একটু নামটা দেখে দিই। হ্যাঁ, সেফটি চেক অ্যাপটার নাম। সো ফেসবুক আসলে ফেসবুকের ব্যবহার তো সবাই করে, বিশেষ করে নেপালে ফেসবুকের অ্যাডপশন খুব ভালো। সো ফেসবুক ইউজারদের not only detail জানে, but also তাদের recent location, like তারা কোথায় চেক ইন করেছে, বা তারা কোথায় থাকে, বা তাদের বন্ধুরা কোথায় থাকে, এই ধরনের লোকেশন অনেক কিছুই তাদের ডেটাবেজে আছে। সো সেফটি চেক অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি এই তথ্যটার উপর ভিত্তি করে যে ওকে, এই আমাদের যে ইউজাররা নেপালে ছিল গত 2-3 মাসের মধ্যে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অ্যালার্ট পাঠানো যায় নাকি, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল। হ্যাঁ, তাদেরকে অ্যালার্ট ফেসবুকের মাধ্যমে ও মেসেঞ্জারের মাধ্যমে তাদেরকে অ্যালার্ট পাঠিয়েছিল, এবং অ্যালার্টটা মূলত ছিল যে আপনি কি সেফ নাকি, এবং আপনার বর্তমান লোকেশন কি। যারাই রেসপন্ড করেছে তারাই অলমোস্ট একটা লিস্টের মতন যে ওকে, তারা এরা সেফ হয়ে গেছে। আর যারা রেসপন্ড করে নাই তারা হচ্ছে পসিবল অফ দ্য আর্থকুয়েক। এবং এই ডেটাটা ওভার টাইম, কিছুদিন সময় লেগেছে, ওভার টাইম এই ডাটাটা বিল্ড আপ করেছে, যার ফলে সেখানকার আর্থকুয়েকের শুরুর দিকে যারা রেস্কিউ অপারেশন রান করেছে তাদের একটা ডেটাবেজের মতন হিসাবে কাজ করেছে। ওকে, এই মানুষ এই লোকেশনে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তারা রেসপন্ড করেনি, অর্থাৎ তারা হয়তোবা উইকটিম, তারা হয়তোবা কোনো একটা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। সো এদেরকে আমরা কনসেন্ট্রেট করব, ভুল জায়গায় আমরা খুঁজবো না। এবং তাদের লোকেশন ফেসবুক অথরিটিজের কাছে এক্সপোজ করেছিল, যে কারণে অনেক টার্গেটেড রেস্কিউ অপারেশন রান করা গেছে। এবং কিছুদিন পরে যখন এটা আসলে সার্ভাইভেবিলিটির উপরে চলে গেছে, তখন হচ্ছে রিকভারি, হ্যাঁ, হয়তোবা তার দেহটা রিকভার করা যায় নাকি, এরকম একটা দিকে ফেসবুক সহায়তা করেছে। সো ইটস অ্যান এক্সাম্পল যেখানে আসলেই সাকসেসফুলি একটা সফটওয়্যার কোম্পানি একটা গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের এজেন্সি গুলোর সাথে কোঅর্ডিনেট করা
এবং তাদেরকে ডেটা প্রোভাইড করা, যেটার কারণে গভর্নমেন্টের এজেন্সিগুলো ঠিক মতন কাজ করতে পারে। এটা খুব ভালো এক্সাম্পল। ফেসবুকের এই সেফটি চেকটা এরপরে বেশ অনেক জায়গায় ব্যবহার হয়েছে ওভার টাইম। কিছু টেররিস্ট অ্যাটাকের সিচুয়েশনেও মানুষজন সেফ আছে নাকি সেগুলোর কাছে ব্যবহার হয়েছে। সিমিলারলি গুগলেরও একটা সিমিলার টেকনোলজি আছে, পিপল ফাইন্ডার, বেসড অন দ্য ফ্যাক্ট যে গুগল অনেক ক্ষেত্রেই ইউজারদের লোকেশন জানে জিপিএস এর কারণে। সো জিপিএস হচ্ছে দি আদার টেকনোলজি যেটা আসলে খুব একটা বড় ধরনের সাহায্য করতে পারে আমাদেরকে এইসব সিচুয়েশন গুলাতে। সো জিপিএস হচ্ছে আপনার মোবাইলের মধ্যেই আপনার জিপিএস লোকেশনটা জানে বিভিন্ন ভাবে, বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে, এবং গুগল একটা ভালো উদাহরণ, বা শুধু গুগল না, অনেকেই এই ডাটাটা অনেকেই কালেক্ট করে। সো ফেসবুকও কালেক্ট করে ফর এক্সাম্পল। সো এটার কারণেই আপনি হয়তো বা গুগল ম্যাপসে আপনার বর্তমান লোকেশনটা জানতে পারেন। সো একটা ডিজাস্টার সিচুয়েশনে এই জিপিএস ডেটাটা বিভিন্নভাবে সহায়তা করতে পারে। সো গুগলের পিপল ফাইন্ডার ইজ অ্যান এক্সাম্পল, যেখানে হচ্ছে তারা ঠিক ফেসবুকের মতনই বলতে পারে ওকে এই যেখানে একটা ডিজাস্টার হয়েছে সেখানে মানুষগুলা কোথায় ছিল। কিন্তু রিভার্সে আপনারা ভলান্টিয়ারদের কথা বলছেন, ভলান্টিয়ারদের ক্ষেত্রেও এটা খুব সহজে সাহায্য করতে পারে। যেহেতু জিপিএস লোকেশনটা আমরা জানবো অন দি টেকনোলজি সাইড, আমরা কিন্তু ভলান্টিয়ারদেরও আইডেন্টিফাই করতে পারি। ওকে, এখানে একটা ডিজাস্টার ঘটেছে, এটা সবচেয়ে নিকটবর্তী ভলান্টিয়ার কারা, ঠিক আছে, এবং তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে একটা মেসেজ দেওয়া যে দেখেন আপনি মাত্র 10 মিনিট ডিস্টেন্সে আছেন, এখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে বা এখানে একটা ডিজাস্টার ঘটেছে, আপনি কি এখানে যেতে পারেন নাকি, এরকম একটা জিনিস কিন্তু খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যায়। সো জিপিএস, আমার মতে জিপিএস একটা খুব ভালো টেকনোলজি যেটা আমরা ইউটিলাইজ করতে পারি এবং হচ্ছে বর্তমানে। নেক্সট আমি বলবো পুশ নোটিফিকেশন। এই টেকনোলজিটা আপনারা খুব অভ্যস্ত আজকাল। প্রথম যখন হয়েছিল তখন বেশ অবাক লাগতো যে আমার ফোনে আমাকে যেমন টেক্সট মেসেজ আসে, সেরকম আমি ফোনে একটা অ্যাপ ইনস্টল করেছি, ও আমাকে একটা মেসেজ দিতে পারে যেটা আমার ফোনে একবার উপরে অ্যালার্ট হিসেবে ভেসে ওঠে। সো এইটা খুব ইজি একটা টেকনোলজি, খুব এস্টাবলিশড একটা টেকনোলজি, অনেকটা ফুল প্রুফ। এই টেকনোলজিটা ব্যবহার করে কিন্তু আমরা এইসব অ্যালার্ট নোটিফিকেশনটা ভালোভাবে করতে পারি। একটা ভালো এক্সাম্পল হচ্ছে আমেরিকাতে এবং নর্থ আমেরিকাতে মূলত এটা ইমপ্লিমেন্ট করেছে, যে গভর্নমেন্ট লেভেলে ফায়ার সার্ভিস বলেন, এমার্জেন্সি ডিপার্টমেন্ট গুলা বলেন, পুলিশ বলেন, এদেরকে একটা সক্ষমতা দিয়েছে যে কারণে তারা তাদের এলাকা একটা নির্দিষ্ট রিজনের মধ্যে সবাইকে এই পুশ নোটিফিকেশন পাঠিয়ে কিছু একটা সম্পর্কে জানতে পারে। যেমন একটা ইউজ পুলিশ খুব ব্যবহার করে নর্থ আমেরিকাতে, সেটা হচ্ছে যে কেউ একজন হয়তোবা অ্যাবডাকশন হয়েছে, কাউকে কিডন্যাপ করে নিয়ে গেছে, এটা এই মুহূর্তে ঘটছে ঘটনাটা, অর্থাৎ গাড়িতে করে একটা লাল গাড়ি, মনে করেন একটা লাল গাড়িতে করে নিয়ে যাচ্ছে পুলিশ। এই তথ্যটা পুলিশ নিজে খুঁজছে, কিন্তু মানুষকেও জানালে মানুষ হয়তো বা রিপোর্ট করতে পারে। এইটা যেমন ওরা পুশ নোটিফিকেশনের মাধ্যমে পাঠায় যে ওরকম একটা ঘটনা ঘটেছে তোমাদের এই এলাকাতে, তোমরা যদি এরকম একটা গাড়ি দেখো, তাতে যদি এরকম দেখো, প্লিজ আমাদের এই নাম্বারে ফোন কল। সো আমরা এই ধরনের টেকনোলজি অলরেডি ব্যবহার হচ্ছে, এবং এটা আমরা অবশ্যই টেকনোলজি ক্ষেত্রে সহায়তা করতে পারি in terms of notification, in terms of getting people to come together to help. আরেকটা বড় ট্রেন্ড বর্তমানে, সেটা হচ্ছে ক্রাউড সোর্সিং। সো আপনারা উবারের সাথে পরিচিত, বাংলাদেশে পার্টিকুলারলি আমরা উবার খুব ব্যবহার করি, পাঠাও একই কনসেপ্ট, যে অনেকে আমরা সহায়তা করব একটা কাজ সমাধান করতে, একজন আরেকজনকে সহায়তা করার জন্য। সো আমরা ক্রাউড সোর্সিং গুলা এবং ক্রাউড সোর্সিং টেকনোলজি গুলা কিন্তু ডিজাস্টার মিটিগেশনও ব্যবহার করতে পারি। সো একটা তো অবভিয়াস যে ভলান্টিয়ারদের, আইডেন্টিফাইড ভলান্টিয়ারদের রিচ আউট করা এবং আইডেন্টিফাইড ভলান্টিয়ারদেরকে সমবেত করা, জিপিএস বলুন, আমি একটা যে উদাহরণটা দিচ্ছিলাম যেটা ব্যবহার আজকাল হচ্ছে। কিন্তু আরেকটা খুব ভালো ইউজ আছে, সেটা হচ্ছে আর্লি ডিটেকশন। সো
ক্লাসিক এক্সাম্পল এটার ক্ষেত্রে হচ্ছে যে উত্তর আমেরিকাতে যে বনে আগুন ধরে, ওয়াইল্ড ফায়ার যেটাকে ওরা বলে, এগুলো আসলে ডিটেক্ট করা খুব কঠিন, কারণ একটা বড় এলাকায় কোনো মানুষ নাই, তার মধ্যে হয়তো বা একটা আগুন ধরেছে। সো আগুনের ক্ষেত্রে আপনারা জানেন যদি আর্লি ডিটেকশন হয় তাহলে থামানো সম্ভব অনেক ক্ষেত্রে, বা অ্যাটলিস্ট মানুষকে ওয়ার্নিং দেওয়া সম্ভব। কিন্তু যেহেতু ডিটেকশনটা কঠিন, এটা যদি ক্রাউড সোর্স করে দেওয়া যায় তাহলে অনেক অনেক চান্সেস বেড়ে যায় ডিটেকশনটা হওয়ার। সো উদাহরণস্বরূপ বলা যায় যে এর আগে ইভেন 5-6 বছর আগেও এই ফায়ার ডিটেকশনের দায়িত্বটা ছিল শুধুমাত্র ফায়ার সার্ভিস এবং ইমার্জেন্সি সার্ভিসের কাছে। তারা হয়তোবা তাদের একটা সীমাবদ্ধ একটা নির্দিষ্ট সংখ্যক পার্সোনাল আছে, হয়তোবা ধরেন 1000 জনই আছে, তারা কিছু কল মনিটর করতো, কিছু ফায়ার মনিটরিং স্টেশন ছিল, ক্যামেরা ছিল, কিছু সেন্সর ছিল, সেগুলোকে ডিটেক্ট করতো। তো দেখা যেত যে অনেক ক্ষেত্রে এই ডিটেকশনটা অনেক পরে হয়, যতক্ষণে হয় তার মাঝে আসলে আগুনটা অনেক বেশি ছড়িয়ে গেছে। তো এইটার একটা সমাধান, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে 2019-এ, একটা ক্যালিফোর্নিয়াতে যে বড় ওয়াইল্ড ফায়ার গুলা হলো সেটার পরে, এটা বলে অ্যালার্ট ওয়াইল্ড ফায়ার, একটা প্ল্যাটফর্ম। এটাতে আমেরিকার 6টা স্টেট একসাথে এই প্ল্যাটফর্মটা ইউজ করে। খুব সিম্পল টেকনোলজি। ফায়ার সার্ভিস এবং ইমার্জেন্সি সার্ভিসের যে ক্যামেরা এবং সেন্সর আছে, এই ডেটাটা এরা একটা অ্যাপের মাধ্যমে এবং একটা ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে দেয় পাবলিকের কাছে, ঠিক আছে? এবং পাবলিককে একটা অ্যাপ দিয়েছে যেটার মাধ্যমে সেও যদি কোনো ছবি উঠাতে পারে, কোনো ফায়ার দেখে, সে ফায়ারের কোনো ইনফরমেশন পায়, সেটা ছবি তুলে সাথে সাথে সেটা পোস্ট করে দিতে পারে। এই সকল ডেটা, সেন্সরের, ক্যামেরার ডেটা এবং পাবলিকের তোলা ছবির ডেটা একটা জায়গায় এসে সমবেত হয় এবং সেটা পাবলিকের কাছে ক্রাউড সোর্স ভাবে ওপেন, অর্থাৎ যে কেউ এটা ডিটেক্ট করতে পারে, দেখে বলতে পারে আরে এখানে তো আগুন ধরেছে, এবং সে একটা অ্যালার্ট তৈরি করে ফেলতে পারে যে হ্যাঁ আমি দেখলাম ওখানে একটা আগুনের মতন দেখা যাচ্ছে, প্লিজ এটা একটু ইনভেস্টিগেট করো। সো যে দায়িত্বটা আসলে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের কাছে ছিল, সেটা হঠাৎ করে লিটারালি মিলিয়ন্স অফ মানুষের কাছে চলে গেছে। অনেকে নিজ দায়িত্বে, হ্যাঁ আমি আজকে একটু ফ্রি আছি, ওকে আমি একটু খেয়াল রাখবো আজকে আগুনের দিকে। এটা কিন্তু একটা দুটা মানুষ না, মিলিয়ন্স অফ মানুষ এটাকে সহায়তা করছে, অসংখ্য চোখ এদিকের দিকে খেয়াল রাখছে, এবং এটার মাধ্যমে অনেক আর্লি ডিটেকশন সম্ভব হচ্ছে। রিসেন্টলি অনেক কয়েকটা ফায়ার খবরে এসেছে যে অনেক কয়টা ফায়ার এই সিস্টেম দিয়ে ডিটেক্ট হওয়ার কারণে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে এবং তারা অনেক আগে থামাতে পেরেছে, যেটা হয়তো বা অনেক বড় একটা আগুনে পরিণত হতে পারত। সো এগেইন একটা টেকনোলজি যেটা আমরা টেকনোলজি কনসেপ্ট আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ক্রাউড সোর্সিং। বাংলাদেশে এটা খুবই ভালোভাবে ব্যবহার করা সম্ভব, কারণ হচ্ছে বাংলাদেশে পপুলেশন ডেনসিটি বেশি, আমরা খুব সহজেই আমাদের নিজেদের মধ্যে কানেকশন অনেক বেশি, আমরা খুব সহজে একজনের মধ্যে তথ্য দিয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা তথ্যগুলা দিতে পারি, বা ভলান্টিয়ার নেটওয়ার্কের কাছে আমরা তথ্যটা দিতে পারি যে আমার কাছে সন্দেহ হচ্ছে যে এখানে আমি আগুনের মতন দেখছি, এটা প্লিজ ইনভেস্টিগেট করা হোক, বা এরকম একটা তথ্য আমরা আগে দিতে পারবো। সো আমি মনে করি এই ধরনের টেকনোলজি গুলা আমাদেরকে আসলেই অনেক সুযোগ দেবে এই দুর্যোগ মোকাবেলা এবং রিকভারি ক্ষেত্রে। এই ছিল। আমি অ্যালার্ট অ্যাপটার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, কারণ এটা খুব একটা, আমার মনে হয় বাংলাদেশে খুবই একটা ইউজফুল অ্যাপ হবে, ভলান্টিয়াররা যেটা বলছিল। তবে অবশ্যই সেটাকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং একটা রোবাস্ট অ্যাপ্লিকেশন হতে হবে, এটার উপর ডিপেন্ডেন্সি হলে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। Thank you, Mr. Wahid, and you have really explained us in a very simplified manner how the technology can be used for volunteers deployment and push notifications, and in our context, how useful it is. At the same time, many real-time, what you can say, examples from different places you have quoted, which has helped everyone to understand the topic better in a simplified manner. Thank you so much for your help on that. And as we see, the session's title is
can I help you? And you have really helped us. Thank you for that. Thank you. Thank you. So let me move on to the next session, that is Alarm app. And may I request Mr. Biplab Barua, who is our program officer of Deeper project, to present Alarm app to us. Thank you, Kaustubhai, and thank you everyone for joining today's webinar. So I will go in Bangla. So যাতে সবার বুঝতে আরেকটু সহজ হবে। So ধন্যবাদ ওয়াহিদ ভাই and মোমেন ভাই as well তাদের কনসেপ্ট এবং আমাদেরকে সকলকে আরো ভালোভাবে বোঝানোর জন্য যে এই কনটেক্সট গুলো আমাদের কনটেক্সট অনুসারে এই অ্যাপ গুলো কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো বিভিন্ন দিক মাথায় রেখে যখন আমরা এই অ্যাপটাকে কনসেপচুয়ালাইজ করি, যে আমরা এই কনসেপ্টটা যখন ডেভেলপ করি, এইটার কয়েকটা দিক আমরা লক্ষ্য করেছি যে ভলেন্টিয়ারদের সঙ্গে এবং এফএসসিডির মধ্যে যে লিঙ্কেজটা তৈরি করা প্রয়োজন সেটা কতটা ত্বরান্বিত করা যায় সেই বিষয়টা মাথায় রেখে। সো আমরা জানি যে আমাদের দেশের যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে সেগুলো বলে কই আসে না, বিশেষ করে অগ্নি এবং ভূমিকম্প। সেই দিকগুলো থেকে সো আমরা যখন এই কনসেপ্টটা ডেভেলপ করি সেটা আমরা মাথায় রেখেছি যে কি করে একটা অ্যাপ ডেভেলপ করা যায় যার মধ্যে ভলেন্টিয়ার এবং এফএসসিডি সাথে একটা সম্পর্ক তৈরি করবে। সো আমাদের কনসেপ্টটা ছিল এইরকম যে এটা একটা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের মধ্যে থাকবে, এই অ্যাপটা ডেভেলপ হবে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে, এবং এই যখন কোনো অগ্নিকাণ্ড দেখা দেবে কোনো নির্দিষ্ট ওয়ার্ডে, সেই আরবান ভলেন্টিয়ার সেই অ্যাপটি থেকে একটা ট্রিগার অ্যালার্ম, যেটাকে বলে অ্যালার্ম ট্রিগার, সেটা সে ট্রিগার করবে, সঙ্গে সঙ্গে সেই অ্যালার্মটি চলে যাবে ফায়ার সার্ভিসের কাছে, এবং ফায়ার সার্ভিস সেই অ্যালার্মটি পাওয়ার পরে তারা ভ্যালিডেট করবে এটাতে রেসপন্স করা প্রয়োজন কিনা বা এই ঘটনাটি কতটুকু তাৎপর্য বহন করে। তখন ভ্যালিডেশনের পরে তারা সেকেন্ড অ্যালার্মটা ট্রিগার করবে ফর দ্য ভলেন্টিয়ার্স টু বি ডিপ্লয়েড। সো এখানে যেমন মোহন ভাই বলেছিলেন যে এখানে এখন অনেক লক্ষ লক্ষ ভলেন্টিয়ার্সরা এনগেজ হতে চাচ্ছে বা এনগেজ হয়, বাট তারা প্রপারলি ট্রেন্ড না। সেই দিকটাকে আমরা বিবেচনা করে আমরা কি করেছি, আমরা এইটাকে একটি রেস্ট্রিক্টেড জোনের মধ্যে রাখতে চাচ্ছি এই অ্যাপটিকে, যেন এটা সবার কাছে উন্মুক্ত না হয়ে যায়। সেই ক্ষেত্রে শুধু এখানে আমরা মাথায় রেখেছি যে এখানে আরবান ভলেন্টিয়ার এবং ফায়ার সার্ভিস এবং বিডিআরসিএস এর কতিপয় যারা ট্রেইনড ভলেন্টিয়ার্স আছে তাদের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখার জন্য। আমরা জানি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাটলিস্ট 200 ভলেন্টিয়ার্স আছে, এবং তার ভিতর থেকে ফায়ার সার্ভিস অনেক ভলেন্টিয়ারদেরকে ওনারা ট্রেন আপ করেছেন। তো তারাই শুধু এই অ্যাপটির মাধ্যমে, রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা এই অ্যাপটিকে ব্যবহার করতে পারবেন। সো এই অ্যাপটির বেশ কিছু ফিচার্স সম্পর্কে আমি একটু বলতে চাই, যেগুলো আমরা অ্যাটলিস্ট কনসেপচুয়ালাইজ করেছি। সেটার ভিতরে আমরা রিস্ক অ্যান্ড রিসোর্স ম্যাপিংটা রাখার চেষ্টা করছি, এবং এটার সাথে সরাসরি গুগল ম্যাপের সঙ্গে লিঙ্ক আপ করার চেষ্টা রাখছি, যাতে করে যখন কোনো এরিয়া থেকে এই অ্যাপটি ট্রিগার করা হবে যেন সঙ্গে সঙ্গে সেই লোকেশনটা দেখতে পায় এফএসসিডি, এবং কোথায় এটা নির্দিষ্ট করতে পারে, এবং সেইখানে তারা যেন খুব দ্রুততার সঙ্গে সেখানে ভলেন্টিয়ার নিয়োগ করতে পারে বা অ্যাকশনে যেতে পারে, সেই দিকটা মাথায় রেখে। সো সর্বপ্রথমে এই এতগুলো বিষয়ের আগে আমার যেটা বলার দরকার ছিল সেটা হচ্ছে কেন আমরা অ্যাকচুয়ালি এই অ্যাপটাকে চিন্তা করেছি। কারণ হচ্ছে আমরা কোনো ঘটনার প্রথম 20 মিনিটকে যদি চিন্তা করি, ওই 20 মিনিট সময় এফএসসিডি পর্যন্ত খবরটা যাওয়া পর্যন্ত, যেমন আমরা আমাদের আগের ভলেন্টিয়াররা বলেছিলেন তারা বিভিন্ন মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটএভার মিডিয়া আছে সেই মিডিয়া থেকে তারা সংবাদগুলো পায়। এই অ্যাপটাকে যদি ব্যবহার করা যায়, এই অ্যাপটার মাধ্যমে হচ্ছে খুব দ্রুততার সঙ্গে তারা এফএসসিডির সঙ্গে কমিউনিকেট করতে পারবে। এবং যে জিনিসটা হয় বর্তমান যুগে, যে যখন কোনো ধরনের দুর্ঘটনা ঘটে সেখানে রেসপন্ডার থেকে ভিজিটর্স বেশি থাকে, যে কারণে হচ্ছে যে ঘটনাস্থল থেকে সেখানটা ব্লকড হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমাদের ভলেন্টিয়াররা প্রথম একটা যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে রোড যদি থাকে ব্লকড, যদি যারা উৎসুক জনতা থাকে তারা ওইখানটায় যখন থাকবে ওই জায়গাটাকে তারা ব্লক করে রাখবে, সেই ক্রাউডটাকে তারা ম্যানেজ করতে পারবে প্রথম দিক থেকে, যেন ফায়ার সার্ভিস সেখানে ইনস্ট্যান্টলি এবং দ্রুততার সঙ্গে পৌঁছাতে পারে। সো এইটা আমাদের একটা দিক ছিল, যাতে এই অ্যালার্মটা যেন আরো ত্বরান্বিতভাবে কাজ করতে পারে, এবং এই বিভিন্ন মাধ্যমে জানার চাইতে একটা ওয়েল স্ট্যাবলিশড এবং অর্গানাইজড ওয়েতে যেন ভলেন্টিয়াররা নিয়োগ হতে পারে। সো এই বিষয়গুলো থেকেও আরেকটা বিষয় হচ্ছে যেটা এখন আমরা প্ল্যান করছি, এই অ্যাপটা অ্যাকচুয়ালি আমরা কবে লঞ্চ করতে পারবো।
আমরা আশা রাখছি যে মার্চের শেষের মধ্যেই আমাদের এই অ্যাপটা আমরা লঞ্চ করতে পারবো। এবং সঙ্গে আরেকটু জিনিস আমি একটু অ্যাড করতে চাই, যে জিনিসটা হচ্ছে এটার ডাউন সাইডটা কি আছে, বা আমাদের এখনো কোন দিকটা আমাদের দেখা দরকার রয়েছে, সেটা হচ্ছে যদিও এটা আমাদের অনলাইন বেসড একটা অ্যাপ হবে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ভূমিকম্প অথবা অগ্নিকাণ্ডের ফলে নেটওয়ার্ক ফল করতে পারে বা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা হয়তো নেটের সঙ্গে সংযুক্ত নাও থাকতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যোগাযোগের জন্য একটা একটা বাধা সৃষ্টি হতে পারে। তো সেটাও এখন আমরাও চিন্তা করছি এবং আশা করছি এটাও আমরা উত্তরণ করতে পারবো আমাদের নেক্সট ইয়ার ভিতরেই। আমরা এখনো এটা নিয়ে কাজ করছি এবং আশা করছি যে এটা অনলাইন এবং অফলাইনেও আমরা ভবিষ্যতে এটাকে আমরা আনতে পারবো। সো মোটামুটি এই ছিল আমাদের অ্যাপের একটা সংক্ষিপ্ত বৃত্তান্ত, এবং এই অ্যাপের ফিচার্স এর মধ্যে আমরা রেখেছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারস, তারপরে ক্লিনিক, হসপিটালস, পুলিশ স্টেশনস, ফায়ার স্টেশনস, এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বার গুলো এর ভিতরে অ্যাড থাকবে, যেন ওয়ান ক্লিকে আমরা এই সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি বা রেসপন্ডারদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। সো I think this was all from my side about this alarm app. So thank you everyone for participating. Thanks a lot for explaining us the concept of alarm app. I'm sure the risk and resources map, the GIS maps which are being developed, they will also be incorporated in the app, and they will really help us when the urban volunteer starts responding in coordination with FSCD. So our next session is about question and answer and conclusion. So may I request Jalil Bhai to take the floor. Thank you. Thank you, everyone. Thank you, panelists and the key speakers. We at Deeper Project are very excited to run this Deeper, the webinar series. And today, one of the important topic being the role of technology in coordination and DRM activities. When we look at Deeper, basically, we look these two volunteer development and use of technology goes hand in hand. So our emphasis remains the more and more use of technology in terms of our project activities, and when we look at building the local response capacities, we also emphasize on use of technology. So before it was as usual a pleasure to hear from our volunteers. We work with them on the field, but good to hear from them and also from the other panelists. If I may request anyone, if you have any questions related to the topic, related to the volunteers engagement that we have in the project, or in general you have any questions on the Deeper project, we will be here to answer in next 10 to 15 minutes. And there's also a group chat available if you are not able to hear us, or you can also always write your question, so we all will try and get back to you. As I see, there's one question: is the app available for all? I think yes, it is available for all. There were two apps I might talk about a bit. There are two apps basically this project is supporting. One is Alarm app and other is Prepare app. Both has two different objectives and two different targets audiences. Alarm app basically looks from a volunteer management point of view and also from the deployment point of view. It also has risk and resource maps. And as Biplov was mentioning, it has also the emergency contact numbers. And then we have Prepare app, which is targeted towards the millennials, especially so that they're able to use it. There are tutorials. There are DRR messages, which are actually approved by the Department of Disaster Management Bureau on multi-hazards. So there are different apps, and as we go further, once these apps will be fully set up, we will in the due course we will have proper launching of it, so all of you will get to know the access. I can look at the chat box. There is a question. Momen
Mr. Momin has a question that the app should be checked with fire service and civil defense before its launch, so that there is a proper rehearsal. Of course, sir, since there is a strong nexus between the project and FSCD, so we will definitely check with you before we launch it, because ultimately it's connected to the central command system, which is hosted by FSCD. So definitely we will definitely do that. So there's a question on how do we encourage urban volunteers to register for Alarm app? Any thoughts on motivating them? I will redirect this question to the team if they have any suggestions. So there is a way that you have a plan to arrange one jamboree. So at that time we can arrange another team, technical team, to understand them, to give them understand for the using the apps and other things. At the same time, we can arrange a motivational, or you can arrange orientation with the volunteers, and also this will help to how to use the apps and how to manage the apps in case of any disaster, in case of any emergency also. So I think this is the good way. Or another way, you already suggest that in the Facebook or group activities, you can open one group for the volunteers, ward level group. This is my suggestion only, sir. Thanks for this suggestion on Jamboree. Is there a Jamboree plan in next 2 months anyway, or we'll have to wait for it, or we'll have to organize a special one? This plan, you also gave us one plan to arrange one jamboree, a big jamboree for the volunteers. Sure, sir. So just to remind all of us, this project works very closely with fire service and civil defense, and especially on this Alarm app, they have been quite supportive, and ultimately this will be linked to the central command system in the fire service. Mr. Momin and the team at the fire service headquarters have been always supportive and to the project, and great investors of volunteers, and also now the technology that we use it. Thank you, sir, for that. We will definitely get back to you on the Jamboree and other suggestions that you have raised today. Is there any question? Yeah, Jalil bhai, I had a question. I already dropped in the chat box. The apps we are developing for project or responding purposes, which will be integrated with the fire service command and control center. So is there any option for offline notification system? Because this is necessary for the volunteer who will not be on the online in the incident time. Thank you. Thank you, Pradeep, for that question. May I redirect this question to either to Kaustubh bhai or to Biplab? Biplab bhai, if you may allow to take this question. I would like Sure, please, bhai, please. So what we are preliminary thoughts, no, certainly when the design is done, that time we will be engaging with fire services department, and we will have a small workshop before finalizing the whole design. But as per the concept, we are exploring that if one volunteer is from ward number 43, then he should have a GIS map of ward number 43 on his mobile. As it is going to take some space on his mobile, we don't want to download all the GIS maps, but at least for the ward where he is from, that map should be always there on his mobile in the application. And in case of, say, for example, earthquake, and if your network is down, at least the person will have access to the GIS map and access to the information on that those risk and resource information on risk and resources in their respective wards. So we are exploring that. Thank you.
So I have a question. আমি যদি একটু বাংলায় বলি যে যখন কেউ এই একটা ইনসিডেন্সের পিকচার অথবা হচ্ছে যে ছবি উঠিয়ে অ্যাপসে যখন পোস্ট করবে অ্যালার্মটা ট্রিগার করার জন্য, তো তখন ছবি নেয়ার সময় যদি আমার ফোনের ডিভাইস লোকেশন যদি অফ থাকে বা অফলাইন থাকে বা নেটওয়ার্ক না থাকে, তখন কি ওই রিয়েল টাইম লোকেশনটা কাউন্ট করবে কিনা ডিভাইস? থ্যাংক ইউ। লোকেশনটা তো আসলে ডিপেন্ডেন্ট অন দ্য ফোনস অ্যাবিলিটি টু গিভ ইট টু দ্য অ্যাপ, রাইট? সো আপনি যদি আপনি কয়েকটা প্রবলেম বলছেন। একটা হচ্ছে যে যদি নেটওয়ার্ক না থাকে, হ্যাঁ, তাহলে আমরা কিভাবে পাঠাবো? এটার কোনো উত্তর নাই, সহজ উত্তর নেই। আমরা ইউজুয়ালি যেটা অফলাইন অ্যাপগুলা করে, এটারে কিউ করে রেখে দেয়, নেক্সট টাইম লোকেশন পেলে সেটা পাঠাবে, এরকম একটা জিনিস থেকে। আরেকটা টেকনোলজি কিছুটা ট্রায়াল বেসিসে কিছু অ্যাপ ট্রাই করেছে, সেটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বেসড অন ব্লুটুথ। সো আপনার যদি পাশে আরেকটা ফোন থাকে, সেই ফোন থেকে এই ফোনের মধ্যে দুজনেরই অ্যাপ থাকে এবং তারা ব্লুটুথে কানেক্টেড থাকে, তাহলে হয়তো বা পাঠাতে পারে। বাট ইটস ভেরি শেকি একটা সলিউশন, রাইট? সো আপনার নেটওয়ার্ক না থাকলে আসলে একটা কাইন্ড অফ ব্লকার এই আপনি যে প্রবলেমটা বলছেন। আচ্ছা, দ্বিতীয় যেটা বললেন যে লোকেশনটা, এখন আপনি যদি লোকেশনটা বন্ধ থাকে, আপনার অ্যাপে যদি আপনি লোকেশনটা বন্ধ করে দেন, তাহলে কি আমরা অ্যাপের ভিতর থেকে লোকেশন পেতে পারবো? এটা হচ্ছে আপনার প্রশ্নটা, না? এটা সম্ভব না, এটা সিকিউরিটি লেয়ারের কারণে সম্ভব না। নাহলে তো আসলে যে কেউ যে কোনো কিছু হ্যাক করে ফেলতে পারতো। আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন, আপনি বললেন যে ওই অ্যাপ্লিকেশনকে আপনার লোকেশনটা এক্সপোজ করবেন না, কিন্তু অ্যাপ্লিকেশন আপনাকে না জানিয়ে আপনার লোকেশনটা বার করে ফেললো বা লোকেশনটা অন করে তথ্যটা নিয়ে নিল, তাহলে তো আসলে হ্যাকিং হয়ে গেল। এটা অ্যান্ড্রয়েড বলেন, আইওএস বলেন, এগুলা সিকিউরিটি লেয়ারেই ব্লক করে দেয়, এটা করতে দেবে না। সো এটা আপনার দিতেই হবে, এটা আপনার অ্যাপকে অ্যাক্সেসটা দিতেই হবে, এটা টেকনোলজিক্যালি পসিবল না। জলিল ভাই, I would request Kastab bhai as well Biplab da, please kindly consider when our app will be developed, if we consider these things. So before posting any incident picture on the app, so is there any possibility or we can put any option, so if notification can appear that what you have been taken or what picture you have been taken, it didn't get the real-time location. So he or she will be notified before posting this picture. Yeah, and it can ask for the location, right? Yeah. It can, when you're posting it, it says, the location is not enabled. Please enable it. Yeah. Enable it. Yeah. Thank you. Thanks, Pradeep. I'm sure we all have taken the notes, and also the note that our technical teams have provided. This process is still, it's a work in progress. So these feedbacks are very important. Maybe I take one more question. There's a chat question wherein Mr. Kamran Siddiqui is suggesting and is asking whether the volunteers, when the volunteers development was taken and how many wards were involved. Is it only for Dhaka South City Corporation? Yes, the project is only is being implemented in Dhaka South City Corporation, and the volunteer development has been there since the BDRCS is there. And we have BDRCS city units that are located in the city corporation office. So we have our regular engagements with the volunteers, but with this project, we are there since 2017 with a project called DEEP, Dhaka Earthquake and Emergency Preparedness, and then that converted into DEEPer, wherein we are looking at resilience features also. So overall, we have been there with these projects for 4 years, and we have also, and the trainings, when we look at the volunteers, developing a regime of volunteers, we also look at the key stakeholders. So one of our key stakeholder is fire service and civil defense. They have been extending all the support, be that the training, be that the drill, the simulation exercises. So if we have to say volunteers and the city corporation,
that to-go organization is fire service and civil defense. So that's how these entire training programs and capacity development programs are led by this project with the support of the fire service and civil defense. So in the end, I think the last session is to conclude. But before I conclude, I will just emphasize on two things. One is that this project is a small initiative by a couple of organizations, but since disaster risk reduction is everybody's business and the role of technology is obvious there. So we would request that these are our humble contributions, that everybody talks about these applications that have developed, and people download it and they make use of it so that they are better prepared for any eventuality. Looking at the vulnerability of Dhaka South City in particular and Dhaka in general. So those are two humble requests. We will also make a lot of efforts to popularize these two applications, and I'm sure this will contribute in the longer terms of building local response capacities, and also help us if there's an eventuality. Ladies and gentlemen, thank you so much for being with us today. I would like to say special thanks to Mr. Momin, the Assistant Director for Fire Service and Civil Defense, as always, being with us and even today enlightening us with the role and the usage of this application. Then Mr. Wahid Chaudhry Saab, the CEO of Cars Software. Thank you, sir, for your enlightening us also on the role of technology and the use of softwares and all that. And then our great volunteers. It's always pleasure to work with them, and it's always great to hear them, their voices. They are the front runners and the pillars of our programs. Thank you. Biplov Bhai is my colleague, so I'll also want to thank him for giving us more details on the application, and Kosto Bhai for putting this all together in a very short time, and also taking us through to the entire this webinar. Last not least, Mr. Murshid Bhai sitting in the studio, helping us always, putting us this entire show together. We would also like to thank our partners, the consortium partners, Bangladesh Red Crescent Society, British Red Cross, Christian Aid, ACF, German Red Cross for being in the project, and our TBS, the business standard, the partner on the media partner for hosting all these webinars. We have two more to go. One would be shop hopefully on 8th of March, wherein the International Day for Women is celebrated. So we would also like to have one webinar wherein we'll talk about the private sector engagement. And then the last would be about shock responsive social protection in Bangladesh. So thank you once again. And at the end, thanks to the European Commission, Humanitarian Aid and Civil Protection for funding us for these projects. That's all from me today. And I would like to give back to Noman Bhai in the studios. Thank you. All participants, thank you very much from TBS, and see you again. Thank you.